করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩,৪৬২। নেই পর্যাপ্ত জনবল, করোনা পরীক্ষা ল্যাবে নমুনার স্তূপ। হজের টাকা তুলতে আবেদন ১২ জুলাইয়ের পর। বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড $৩৫ বিলিয়ন। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালে দুর্ভোগে গ্রাহকরা। এটি নিউজ দেখছেন, নিউজ এট 6 এর সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। আপনারা প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা প্রসঙ্গ জানাবো। worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 93,83,692 জন, সুস্থ হয়েছেন 50,71,825 জন এবং মৃত্যু হয়েছে 4,80,428 জনের। বাংলাদেশে আক্রান্ত 1,22,660, সুস্থ হয়েছেন 49,666 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1,582 জনের। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট 1,582 জনের মৃত্যু হলো। সর্বশেষ শনাক্ত 3,462 জনকে নিয়ে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা 1,22,660। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,462 জন। শনাক্তের হার 21.07%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,22,660 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,031 জন এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.49%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 49,666 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,582 জন। করোনা পরীক্ষার জন্য দেশের বিভিন্ন স্থানে ল্যাবগুলোতে জমছে নমুনার স্তূপ। 61টি PCR ল্যাব থাকলেও প্রয়োজনীয় জনবলের ঘাটতি থাকায় সময় মতো নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। বাধ্য হয়ে সেগুলো পাঠানো হচ্ছে দেশের একমাত্র রেফারেন্স সেন্টার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে। ফলে এখানেও নমুনার স্তূপ বাড়ছে। আহমেদ রাব্বি, তানিমের রিপোর্ট। সংক্রমণে এগিয়ে থাকলেও শুধু নমুনা পরীক্ষাতেই পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে 61টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। প্রতিদিনই গড়ে 7 থেকে 8টিতে পরীক্ষা হচ্ছে না। তবে বেশিরভাগ বিভাগীয় শহরের PCR ল্যাবগুলোর সক্ষমতা কম থাকায় সারা দেশের নমুনা এখন ঢাকামুখী। আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন রেফারেল সেন্টারে প্রতিদিন রেকর্ড ২৬০০-র বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। দেশের অধিকাংশ বিভাগ ও জেলা থেকে এখানে নমুনা আসছে প্রতিদিন। আমরা এখন 4টে মেশিনে কাজ করছি। আর আমার সরকার নির্ধারিত যে এলাকা সেই অঞ্চল থেকে আমার এখানে ২২০০-২১০০ মতো নমুনা আসে, যেটা আমরা করে ফেলতে পারি 24 ঘন্টার ভিত্তিতে। কিন্তু যখন সারা দেশে অনেক বেশি নমুনা সংগ্রহীত হয়, যারা পরীক্ষা করতে পারে না বা তাদের একটা PCR মেশিন, তাদের কিছু সংগৃহীত নমুনা সেগুলি অধিদপ্তরের মাধ্যমে আমার কাছে প্রেরণ করা হয়। সেই হিসাবে আমি রাজশাহী ডিভিশনের সমস্ত জেলার নমুনা পাই, সিলেট ডিভিশনের সমস্ত জেলার নমুনা পাই, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসে, চাঁদপুর থেকে আসে, চট্টগ্রাম ডিভিশন থেকে আসে, রংপুর ডিভিশন থেকে আসে, গাজীপুর জেলা থেকে নিয়মিত নমুনা আসে এবং কোনোটা 24 ঘন্টার ভিতর আমি রিপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করি। সর্বোচ্চ আমরা হয়তো 72 ঘন্টার সময় নিতে পারি। দেশে গত কয়েক মাসে স্থাপিত PCR ল্যাবের অধিকাংশই নতুন। পরিচালনার মতো দক্ষ লোকবলের ঘাটতি আছে। ল্যাবগুলোর যতটা কাজের সক্ষমতা নমুনা সংগ্রহ হচ্ছে তার চেয়ে 10 থেকে 15 গুণ বেশি। এসব নমুনার
70 থেকে 75% পরীক্ষা হয়। প্রতিদিন জমে থাকে 30 থেকে 35% নমুনা। বাকি যে ল্যাবগুলো রয়েছে, বিশেষ করে ঢাকার ভিতর যে 31টি ল্যাব রয়েছে, সেগুলোকে যদি একটি সম্মিলিত হাব করা যায়, অর্থাৎ একটা কমন প্ল্যাটফর্ম করা যায় পিসিআর মেশিন বা পিসিআর ল্যাব যাদের আছে, তাহলে প্রতিদিন অন্তত 30 থেকে 40 হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আমরা এতগুলি টেস্ট করছি, তো আমাদের সবগুলি পিসিআর ল্যাবে কিন্তু একটা করে মেশিন আছে। তো তারা যেটা করে যে হয় একবার রান দেয় অথবা 2বার রান দেয় কেউ কেউ। তো তারা যদি 3বার বা 4বার দেয় তাহলে কিন্তু আমাদের স্যাম্পলের এত ব্যাকলগ থাকে না। এই যে আমাদের কাছে এত স্যাম্পল আসছে এবং এই ব্যাকলগগুলি হচ্ছে কিন্তু ওদের কারণে। ওইখানে যদি একটা সেন্ট্রাল মনিটর করে ওদেরকে যদি আরও একটু বেশি টেস্ট করতে বলা যায় বা কিছু লোকবলও দেওয়া হয়, তাহলে আমাদের কিন্তু এই সমস্যাটা থাকে না। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। করোনা টেস্ট শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এখান থেকে টেস্ট করা যাবে। আজ সন্ধ্যা 6টা থেকে নিবন্ধন করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ICDDRB ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর দীনেশ মণ্ডল জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে সর্বসাধারণের সুবিধার জন্য করোনা টেস্ট শুরু করেছে ICDDRB। নিবন্ধিত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত এবং রিপোর্ট দেয়া হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। টেস্টের খরচ 3,500 টাকা। প্রতিটি জেলায় RT-PCR ল্যাব স্থাপন জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা GM কাদের। বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, সংক্রমণ অনুযায়ী পরীক্ষার সুযোগ বাড়েনি, আবার টেস্ট করাতে গিয়েও অনেকে হয়রানির শিকার হচ্ছেন। জনগণের সুবিধার্থে প্রতিটি জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান GM কাদের। বিভাগীয় শহরে কিছু কিছু জায়গায় এবং রাজধানী শহরের কয়েকটি জায়গায় টেস্টিং এর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু সারা দেশে বিভিন্ন জেলাগুলিতে পর্যন্ত এখন পর্যন্ত টেস্টিং এর কোনো ব্যবস্থা করা হয়নি। আমি মনে করি প্রথম পর্যায়ে জেলায়, প্রতিটি জেলায় যে কোনোভাবেই হোক এই করোনা রোগী শনাক্তকরণ টেস্টিং এর ব্যবস্থা করতে হবে জরুরি ভিত্তিতে, এবং এটা যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল, ততই সংক্রমণ যেমন রোধ হবে, একই সঙ্গে যারা রোগী বা উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদেরও হয়রানি এবং জীবন বাঁচাতে সহায়ক হবে। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার 29টি এলাকায় চলছে লকডাউন। তবে চিহ্নিত এলাকাগুলোতে কোনো ধরনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই ঘুরে বেড়াচ্ছেন বাসিন্দারা। কুষ্টিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 18 জুন থেকে 21টি এলাকাকে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এলাকাগুলোর প্রবেশ মুখে বাঁশ দিয়ে ব্যারিকেড দিলেও কেউই পরোয়া করছে না। নেই প্রশাসনেরও কোনো ধরনের তৎপরতা। চুয়াডাঙ্গার রেড জোনে থাকা 8টি এলাকাকে লকডাউন করেছে প্রশাসন। সংক্রমণের ঝুঁকি থাকার পরও লকডাউন এলাকাবাসী মানছেন না বিধিনিষেধ। এলাকাবাসী স্বাস্থ্য সুরক্ষার চিন্তা না করে বের হচ্ছেন বাসা থেকে। পর্যটন নগরী কক্সবাজার পৌরসভায় লকডাউন থাকলেও অবস্থার পরিবর্তন হয়নি, সবকিছুই স্বাভাবিক। যাচ্ছি অন্য প্রসঙ্গে। হজ যাত্রীরা তাদের জমাকৃত নিবন্ধনের টাকা তুলতে চাইলে আগামী 12 জুলাইয়ের পর মন্ত্রণালয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। টাকা তোলা নিয়ে যাতে কোনো হয়রানি না হয় তা নজরদারিতে রাখবে ধর্ম মন্ত্রণালয়। বুধবার দুপুরে হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর অনলাইন বৈঠক শেষে একথা জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম। তিনি বলেন, চলতি বছরের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি 2021 সালের প্রাক নিবন্ধন ও নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের টাকা তুলতে এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। হাব সভাপতি শাহাদাত হোসেন জানিয়েছেন, কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই হজের জন্য জমা টাকার পুরোটাই ফেরত দেওয়া হবে। হজযাত্রীদের টাকা ফেরত নিতে যাতে কোনো রকমের হ্যাসেল না হয়, যাতে খুব সহজে টাকা ফেরত দেওয়া যায়, এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ব্যাংকগুলিকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোনো প্রকার যেন হয়রানি না হয় সেই বিষয়ে এই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবার রেকর্ড হয়েছে। মঙ্গলবার প্রথমবারের মতো রিজার্ভ $35 বিলিয়ন অতিক্রম করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৩রা জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড সর্বোচ্চ $34 বিলিয়ন উচ্চতায় ওঠে। রপ্তানি আয় কমার পরও রেমিটেন্স এবং বৈদেশিক অনুদান ও ঋণ প্রবাহের কারণে রিজার্ভ এই নতুন উচ্চতায় পৌঁছে। মে মাসে প্রবাসী আয় ছিল $150.30 কোটি। এছাড়া চলতি মাসের 24 দিনেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। আমদানি ব্যয় সাম্প্রতিক গতিধারা বিবেচনা নিলে এই রিজার্ভ দিয়ে প্রায় 9 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এপ্রিলের চেয়ে মে মাসে বিল বেড়ে গেল 6 গুণ। কোন হিসাবে? উত্তর নেই। নজিরবিহীন নৈরাজ্য বিদ্যুৎ বিল নিয়ে নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার উদ্যোগ না নিয়ে বরং গ্রাহকদের লাইন কেটে দেওয়ার হুমকি দিচ্ছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিস্তারিত মনিরুল ইসলাম ইন্টু রিপোর্টে। মিরপুর 1 নম্বরের বাসিন্দা লুৎফর রহমান। এপ্রিলে তার বাসায় বিদ্যুৎ বিল এসেছিল $696। তবে মে মাসে বিল আসে এপ্রিলের 6 গুণ, $4371। এ অভিযোগ নিয়েই তিনি আগারগাঁও বিদ্যুৎ অফিসে। 628, 632, 643 এরকম আসে। শুধু এই মাসে এক মাসে আছে $4371। সরকারের উচিত করোনা ভাইরাসের জন্য অনেকের কাজ কাম নেই, সব বেকার হয়ে গেছে, এই সুযোগে বিল কিছু কমানোর দরকার। আরেক ভুক্তভোগী মগবাজারের বাসিন্দা সাব্বির আহমেদ। মার্চ এবং এপ্রিল মিলিয়ে 2 মাসে $4641 পরিশোধ করেন তিনি, কিন্তু পরবর্তী 1 মাসেই তার বিল 10,000-এর উপরে। বিলটা দিব, এটা তো কখনো সমন্বয়, যদি আমি এখন দিয়েও দিই এমন কথা যে সমন্বয় হবে, সমন্বয় কিন্তু হওয়ার কোনো উপায় আমি দেখি না। ভবনটির 20টি ফ্ল্যাটের মধ্যে 6টিতেই এমন অস্বাভাবিক বিল। এপ্রিলে বিল $1840। হ্যাঁ, এই তিন মাসে বিল মিলে এখন বিল দেখা যায় $34,991। সাব্বির আহমেদ কিংবা লুৎফর রহমানের মতো এমন অনেকেরই ভুতুরে বিলের অভিযোগ। এক্ষেত্রে শুধু ডেস্কো নয়, ডিপিডিসি এবং পল্লী বিদ্যুতের গ্রাহকদেরও অভিযোগ কম নয়। যে মিটার রিডিং দেখবো, মিটারটা চেক করবো, মিটারে যদি রিডিং সঠিক থাকে তাহলে বিলটা সঠিক আসছে। আরে ভাই চেক করেন আপনি, আমার আগের বিল কত হয়েছে আর এই বিল কত হয়েছে আপনি চেক করেন না, চেক করেন না, মিটারদের দেখে লেখা থুয়ে জায়গা। তারা কথা বলার সুযোগই দেয় না, তাদের সময় নাই। মার্চ এপ্রিলের বাড়তি বিদ্যুৎ বিল সমন্বয়ের ঘোষণা থাকলেও তা করা হয়নি অভিযোগ গোরানের এই বাসিন্দার। জানালেন মিটার রিডিং এর সঙ্গে বিলের কোনো মিল নেই। আর এই যে করোনার মধ্যে মনে করেন যে আমি কত কষ্ট করি, আমার হাজবেন্ড তো ড্রাইভিং, চাকরি নাই, এখন মনে করেন এই অবস্থায় আমরা বিল দিয়ে যাচ্ছি, ঘর ভাড়া দিচ্ছি, তাহলে আমাদের কষ্ট হচ্ছে না? অবশ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী আবার বলেছেন সব বিলই সমন্বয় করা হবে। যার যে কমপ্লেন আছে সরাসরি আপনারা কনসার্ন অফিসারকে জানান, ইমিডিয়েটলি তারা ঠিক করে দিবে। যদি না করে তার উপরের অফিসারকে জানান, ডিস্ট্রিবিউশন কোম্পানি এমডি কে জানান, তারাও যদি না করে এর পরবর্তীকালে আমি তো আছি। তবে 30 জুনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না করা হলে জরিমানা এবং লাইন কাটার ঘোষণাও আছে। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা। নিউজ এট 6 এর সময় হলো 22টি বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে: রাজধানীর রাস্তায় বাইসাইকেলের জন্য আলাদা লেনের কাজ, তিস্তা ও ব্রহ্মপুত্রে পানি বেড়ে প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল। করোনায় আরও 37 জনের মৃত্যু, শনাক্ত 3,462। নেই পর্যাপ্ত জনবল, করোনা পরীক্ষা ল্যাবে নমুনার স্তূপ। হজের টাকা তুলতে আবেদন 12 জুলাইয়ের পর। বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড $35 বিলিয়ন। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালে দুর্ভোগে গ্রাহকরা। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 6 এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং আপনারা প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন।
পথচারী ও সাইকেল আরোহীদের জন্য ঢাকার রাস্তায় আলাদা লেন তৈরির কাজ চলছে। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ কথা জানিয়েছেন। পরিবেশ ও সময় বাঁচাতে প্রয়াত মেয়র আনিসুল হকের মতো তিনিও সাইকেল চালানোর পরামর্শ দিয়েছেন। ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হক স্বপ্ন দেখিয়েছিলেন ঢাকার রাস্তায় সাইকেল চালানোর, কিন্তু সে স্বপ্ন পূরণের আগেই চলে গেছেন তিনি। তারই উত্তরসূরি আতিকুল ইসলাম দ্বিতীয়বার নির্বাচিত হয়ে এই করোনাকালে আবারও ঢাকার মানুষকে সেই সাইকেল চালানোর উৎসাহ দিচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় সাইকেল রাইড শেয়ারিং অ্যাপ জো বাইকের উদ্বোধন করলেন ঢাকা উত্তরের মেয়র। সমন্বিত পথচারী এবং বাইসাইকেল লেনের জন্য আমরা কাজ করছি। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ঢাকা শহর দেওয়ার জন্য এই সাইকেলটা আমরা ইউজ করি। আমাদেরকে পয়সা বাঁচানোর জন্য এই সাইকেলটাকে যেন আমরা ইউজ করি। এটি মাল্টিপল এটার এফেক্ট আছে এবং আমরা মনে করি আমাদেরকে যেতেই হবে এই সকল বাহনে, আমাদেরকে ঢাকা শহরকে বাঁচাতেই হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বললেন, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ বাহন সাইকেল। তারা মনে করেন রাজধানীতে সাইকেলের ব্যবহার বাড়াতে সবার সহযোগিতার বিকল্প নেই। আগামী 2-3 মাসের মধ্যে কৌশলপত্র তৈরি হলে অনেক ধরনের পার্টনারশিপের মধ্যে দিয়ে পুরো নগরী জুড়ে একটি নতুন ধরনের গণপরিবহন উদ্যোগ তৈরি হতে পারে। এই ধরনের ছোট ছোট ভালো উদ্যোগগুলোর পাশে যদি আমরা সবাই দাঁড়াই, তাহলে আরো মানুষ, আমাদের আরো সন্তান আমাদের উৎসাহিত এবং তারা এরকম ভালো ভালো কাজগুলো নিয়ে আমাদের চমৎকৃত করবে। ঢাকা শহরের জন্য যদি আমরা এরকম একটা রাইড শেয়ারিং, বাইসাইকেল শেয়ারিং যদি একটা সলিউশন দিতে পারি যেগুলো উন্নত দেশগুলিতে থাকে, তাহলে কিন্তু আমরা এই ব্যক্তিগত বাহন, এই বাহনটি ব্যবহার করে আমরা সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারবো, সাশ্রয়ী মূল্যে আমরা এই বাহনটি ব্যবহার করতে পারবো। প্রাথমিক অবস্থায় 22টি পয়েন্টে পাওয়া যাবে এই রাইড শেয়ারিং বাইসাইকেলগুলো, যার প্রতি মিনিট ব্যবহারে গুনতে হবে 1 টাকা করে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। আগুনে পুড়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন 5 করোনা রোগীর মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে আদালতের নির্দেশনা পেলে প্রশাসনিক ব্যবস্থা নেবে পুলিশ। ইতিমধ্যে হাসপাতালের 4 কর্মকর্তার দেশ ত্যাগে জারি হয়েছে নিষেধাজ্ঞা। ছিল না অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা। হাসপাতালের ইমার্জেন্সির পাশেই রাজুকের অনুমোদন ছাড়া অস্থায়ী আইসোলেশন রুম করে সেখানে দেয়া হচ্ছিল করোনা রোগীর চিকিৎসা। ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন অনুযায়ী এসি বিস্ফোরণে 27 মে আগুন লাগে, নিহত হয় 5 রোগী। ফায়ার সার্ভিস ও পুলিশি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পাওয়া যায়। আগুনে পুড়ে নিহত হওয়া 5 জনের মধ্যে রিয়াজুল আলম বিদেশি কোম্পানির মার্চেন্ডাইজিং ম্যানেজার ছিলেন মুক্তিযোদ্ধা ভার্নন অ্যান্থনি পল, মোটর পার্টস ব্যবসায়ী মনির হোসেন, ব্যবসায়ী মাহবুব এলাহি এবং গৃহিণী খোদেজা বেগম। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিহতের স্বজনদের রয়েছে বিস্তর অভিযোগ। আমার বাবা ওখানে ভর্তি ছিলেন 15 মে থেকে। 21 এবং 23 মে তার 2টা করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সো এরপরে তারা আমাকে বলে যে তারা আরেকটা টেস্ট করবে। সো 25 তারিখে তারা টেস্ট করে, অ্যান্ড ওই টেস্টের রিপোর্টটা তারা আমাকে 27 তারিখ পর্যন্ত দেয় নাই। তারা বাবা মারা যাওয়ার পরে সেই রিপোর্টটা প্রিন্ট করে দিয়েছে এবং সেই রিপোর্টে লেখা ছিল যে রেজাল্ট জেনারেশন ডেট হলো 25 মে। যেহেতু 2বার নেগেটিভ আসছিল করোনা, সো আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম তাকে আইসোলেশন থেকে সরিয়ে আইসিইউতে নেওয়ার জন্য, নর্মাল আইসিইউ, বাট তারা সেটা নেন নাই। ফায়ার সেফটি কোনো প্রোটোকল নেই, কিভাবে আগুন লাগলে কিভাবে রোগীদেরকে বের করে নিয়ে আসতে হবে সেই জিনিস সম্পর্কে তাদের কোনো ট্রেনিং ছিল না এবং কোনো ফায়ার এক্সিট ছিল না। এবং আমার বাবা কোভিড নেগেটিভ 2বার টেস্ট হওয়ার পরও তারা সেখানে রেখেছে। 3 জুন নিহত মুক্তিযোদ্ধা ভার্নন অ্যান্থনি পলের মেয়ে জামাই ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অবহেলাজনিত কারণে মৃত্যুর মামলা করেন। পাশাপাশি হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে 14 জুন আদালতে রিট করা হয়। অবহেলাজনিত এসব কারণে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ হাসান মাহমুদ রাজা, এমডি ফরিদুর রহমান খান, সিইও ফাইজুর রহমান, পরিচালক ডাক্তার আবু সাইদ এম রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। দায়িত্বহীনতা বা গাফিলতি এই বিষয়গুলো উঠে আসবে। তদন্ত কার্যক্রম শেষে এখানে বিচারিক আদালত তাদের সিদ্ধান্ত অনুযায়ী এখানে পরবর্তী প্রশাসনিক বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি আদালতের ওপরই ছেড়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিচার বিভাগের প্রক্রিয়া শুরু হয়েছে, বিচার বিভাগের তদন্ত আছে। এখন এর বাইরে নতুন করে কোনো কিছু বলার তো সুযোগ নেই।
সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। উজানের ঢল এবং টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা ও ব্রহ্মপুত্র সহ সব কয়টি নদ নদীর পানি বাড়ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত 24 ঘন্টায় চিলমারি পয়েন্টে 3 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে 5 সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী চর ও দ্বীপচর সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙনও। গ্রামের সড়ক সহ ডুবে গেছে নিচু এলাকার বীজতলা, ভুট্টা ও সবজির ক্ষেত। ব্রহ্মপুত্রের পানি যাত্রাপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামে প্রবেশ করেছে। সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রশাসনের কোনো উদ্যোগ নেই, এমন অভিযোগ করেছেন সিলেটের সচেতন নাগরিকরা। করোনার নমুনার টেস্ট ও সেবা ব্যবস্থার সুবিধা বাড়ানোরও দাবি জানান তারা। বিকেলে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সিলেটের সচেতন নাগরিকরা। সিলেটের রাজনীতি, সংস্কৃতি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা স্মারকলিপিতে স্বাক্ষর করেন। তারা জানান, জেলায় করোনা রোগী প্রায় 2000 হলেও প্রশাসন এখনও এলাকা ভিত্তিক রেড জোন ঘোষণা করেনি, এমনকি কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। গত কয়েকদিনে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় বুধবার লেনদেনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড $1,770 ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি ইতোমধ্যেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দর 1 লাফে 5,715 টাকা বাড়িয়ে দিয়েছে তারা। মঙ্গলবার থেকে এই মানের প্রতি ভরি স্বর্ণ 64,042 টাকার পরিবর্তে 69,867 টাকায় কিনতে হচ্ছে। এর আগে দেশে কখনোই এত বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুষ্টিয়ায় সরকারের ধান চাল সংগ্রহ অভিযান ভেস্তে যেতে বসেছে। মাস হতে চললেও লক্ষ্যমাত্রা 10 ভাগ চালও সংগ্রহ হয়নি। লটারি হলেও শুরু করা যায়নি ধান সংগ্রহ কার্যক্রম। ভুক্তভোগীরা এজন্য দুষছেন চালকল মালিকদের অসহযোগিতাকে। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বড় মৌসুমে শতভাগ ধান ও চাল সংগ্রহ হলেও এবার পরিস্থিতি ভিন্ন। চালকল মালিকদের গড়িমসিতে গতি পাচ্ছে না এবারের সরকারি সংগ্রহ অভিযান। দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া থেকে এবার 34,000 মেট্রিক টন চাল কেনার লক্ষ্য। তবে 1 মাস পেরিয়ে গেলেও মাত্র 2,000 মেট্রিক টন চাল কেনা সম্ভব হয়েছে। খাদ্য মন্ত্রণালয়কেও বোঝানোর চেষ্টা করছি, খাদ্য অধিদপ্তরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে 26 টাকা ধান কিনলে চাউলের পত্তা পড়ে কিন্তু 42 টাকা সামথিং। তাহলে আমি কিন্তু 26 টাকা ধান কিনে আমি 36 টাকা চাউল দিতে পারছি না। মিল মালিক সমিতির এই কেন্দ্রীয় নেতার যুক্তি, খোলা বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 40 টাকায়, সেখানে সরকারের দেয়া 36 টাকা দরে চাল দেয়া মিলারদের পক্ষে কঠিন। বর্তমান যে ধানের দাম, সে ধানের অনুপাতে মিল মালিকদের চাউলের মূল্য পড়তেছে প্রায় 39 থেকে 40 টাকা, সেখানে সরকারের রেট দিচ্ছে 36 টাকা। এই 4 টাকা কেজিতে 3 থেকে 4 টাকা এই যে যদি মিল মালিকরা ভর্তুকি দেয়, তাহলে মিল মালিকরা মানে তাদেরকে লসের সীমা থাকবে না। তবে চুক্তি অনুযায়ী মিল মালিকদের কাছ থেকে শতভাগ চাল সংগ্রহের বিষয়ে এখনো আশাবাদী জেলা খাদ্য অফিস। তো আমরা হিসাব করি এখন পর্যন্ত দেখছি যে না, আমাদের চালের বাজারটা এই 35-36 টাকার এর ভেতরেই আছে। আমরা চেষ্টা করে যাব 100% অ্যাচিভমেন্ট করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। করোনা পরিস্থিতিতে অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ ঠিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকার এবছর এই সংগ্রহের উপরে বেশি গুরুত্ব দিয়েছে। আমরা আশা করি এই ধানের
৬,০০০ মেট্রিক টনের বেশি আমাদের এখানে ধানের ক্রয়ের একটা টার্গেট আছে, সেটি আমরা অবশ্যই এটা সম্পন্ন করতে পারবো। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ এট 6 এর সময় হলো আরেকবার বাজেস্টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। সীমান্তে অস্থিরতার জন্য ভারতকেই দুষছে চীন। যথাসময়েই হবে এশিয়া কাপ, বলছে পিসিবি। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 6-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সাবেক স্বামী রেজাউল করিম প্লাবনের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন দৈনিক সমকালের সাংবাদিক সাজিদা ইসলাম পারুল। এই দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে নিজেই প্ল্যাকার্ড সহ দাঁড়ান তিনি। নির্যাতন, যৌতুক দাবি ও ভ্রূণ হত্যার অভিযোগে গত 11 মে রাজধানীর হাতিরঝিল থানায় দৈনিক যুগান্তরের সাংবাদিক প্লাবনের বিরুদ্ধে মামলা করেছিলেন পারুল। প্লাবনের বিরুদ্ধে হত্যার হুমকি ও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক প্রচেষ্টার অভিযোগ এনে পারুল জানান, প্রশাসন রহস্যজনকভাবে আসামির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, সমঝোতা করে ফেলারও চাপ দেয়া হচ্ছে। এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান পারুল। জানাবো দেশের বাইরের খবর। সামরিক পর্যায়ে বৈঠকের পরও লাদাখ সীমান্তে সংঘর্ষের জন্য আবারও ভারতকে দোষারোপ করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চীন দাবি করে, এবার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য ভারতই দায়ী। ভারতীয় সেনারা একতরফাভাবে পূর্বের সিদ্ধান্তকে লঙ্ঘন করে উস্কানি দিয়ে গেছে, আর তাতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে দীর্ঘ 11 ঘন্টার বৈঠক শেষে মঙ্গলবার ভারত ও চীনের সেনারা বিতর্কিত গালওয়ান উপত্যকা থেকে পিছু হটতে রাজি হয়। দুই দেশই পরিস্থিতি শান্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়। গত 15 জুন রাতে দুই দেশের সেনাদের মধ্যে হাতাহাতি লড়াইয়ে 20 ভারতীয় সেনার মৃত্যু হয়। আর নিজেদের হতাহত প্রসঙ্গে বিস্তারিত জানায়নি চীন। এ নিয়েই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা দেখা দেয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, করোনা আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ব্রাজিলকে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক জানান, 3টি মানদণ্ড নির্ধারণ করেছেন তারা। এতে বলা হয়েছে, ইইউভুক্ত দেশগুলোর মতো গড়ে করোনা রোগী নিয়ন্ত্রণে থাকতে হবে, ভ্রমণের সময় করোনা প্রতিরোধক ব্যবস্থা থাকতে হবে এবং ইউরোপে আসার উদ্দেশ্য হবে শুধুই ভ্রমণ। এই বিষয়ে বুধবার ইইউ দেশগুলোর মধ্যে বৈঠক করার কথা। এদিকে জুলাইয়ে খুলে দেয়া হচ্ছে ইউরোপের সীমান্ত। গত মার্চে ইউরোপের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। এতে ক্ষুব্ধ হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। খেলার খবর। সেপ্টেম্বর অক্টোবরেই হবে এশিয়া কাপ, জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। করোনার কারণে ঝুলে আছে টি-20 বিশ্বকাপের ভাগ্য। আগামী অক্টোবর-নভেম্বরে এবারের আসর আদৌ হবে কিনা তার কোনো ঠিক নেই। তবে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, যথাসময়ে হবে এশিয়া কাপ। কিন্তু নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজনের আশা ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই ভেন্যু হতে পারে শ্রীলঙ্কা অথবা আরব আমিরাত। করাচিতে এক সংবাদ সম্মেলনে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এবছর এশিয়া কাপের পরপরই টি-20 বিশ্বকাপের আসর বসার কথা ছিল। যদি সেটি না হয়, তাহলে সেই সময়টাকে যথাযথভাবে কাজে লাগানোর কথা ভাবছে পাকিস্তান। ওই সময়ের মধ্যে পাকিস্তান সুপার লিগের বাকি থাকা ম্যাচগুলো করে ফেলার পরিকল্পনা রয়েছে তাদের।
left-hander. Not really, it's gone up in the air. There's a fielder underneath. Hasn't made a mistake. Bangladesh have lost the third wicket. Full toss. This time there's a fair connection. 6 for Taskin. 19. 2022 সালে দুটো বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। করোনার কারণে 18 মাস পিছিয়ে 2021 সালে নিয়ে যাওয়া হয়েছে এবারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর। কাছাকাছি সময়ে চীনে বসার কথা ছিল ক্লাব বিশ্বকাপের আসর। করোনার কারণে এই আসরও 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। 2022 সালের শীতে কাতারের মাটিতে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। আর ওই বছরই ক্লাব বিশ্বকাপও আয়োজন করতে চায় ফিফা। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা রিপোর্ট অনুযায়ী উয়েফা ফিফার সিদ্ধান্তে সায় দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ক্লাব বিশ্বকাপের আগামী আসরে ইউরোপের 8টি ক্লাবের সঙ্গে অংশ নেবে দক্ষিণ আমেরিকার 6টি ক্লাব। বাকি জায়গাগুলো পূরণ করবে কনকাকাফ, এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়া অঞ্চলের ক্লাবগুলো। He's got Rafinha for company. Mane, the lovely ball in field. Roberto Firmino for Liverpool. The international breaks the hearts of the thousands of Brazilian fans. শেষ করব নিউজ এট 6, তবে তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 37 জনের মৃত্যু, শনাক্ত 3462। নেই পর্যাপ্ত জনবল, করোনা পরীক্ষা ল্যাবে নমুনার স্তূপ। হজের টাকা তুলতে আবেদন 12 জুলাইয়ের পর। বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড $35 বিলিয়ন। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালি দুর্ভোগে গ্রাহকরা। রাজধানীর রাস্তায় বাইসাইকেলের জন্য আলাদা লেনের কাজ। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল। সীমান্তে অস্থিরতার জন্য ভারতকে দুষছে চীন। এবং যথাসময়েই হবে এশিয়া কাপ, বলছে পিসিবি। এই ছিল নিউজ এট 6, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5159 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।